হ্যালো শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল নুপন্যাসিক গল্পের সাথে গল্পের সুরে। আমরা চলে এসেছি বিখ্যাত ঔপন্যাসিক হুমায়ূন আহমেদের লেখা মিসির আলি আপনি কোথায় গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে। মিসির আলি বটগাছের গুঁড়িতে বসে আছেন। বসার জন্য জায়গাটা সুন্দর। অর্ধেক বটগাছ রায়না নদীর উপর। নদীর পানি শিকড়ের মাটির অনেকটাই ধুয়ে নিয়ে গেছে। অসহায় বটবৃক্ষ নিজেকে রক্ষার জন্যে অসংখ্য ঝুড়ি নামিয়েছে। সে এখনো টিকে আছে। কতদিন টিকবে কে জানে। প্রথমবারের মতো মিসির আলির মনে হলো তার একটা ক্যামেরা থাকলে ভালো হতো। নদীর উপর দাঁড়িয়ে থাকা বটগাছের ছবি তুলে রাখতেন। ভাতের থালা হাতে নিরন্ন ভিখিরি ছেলের ছবি তুলতে ফটোগ্রাফাররা পছন্দ করেন। এই বিশাল গাছও এক অর্থে ভিক্ষুক। সে বেঁচে থাকার জন্যে করুণা ভিক্ষা করছে নদীর কাছে, যে নদীর নাম রায়না। মিসির আলি আরাম করে বসেছেন। পায়ের নিচের পানির ছলাৎ শব্দ শুনতে ভালো লাগছে। নদীর পানি যদিও সবসময় একই গতিতে বইছে, কিন্তু ছলাৎ ছলাৎ শব্দটা থেমে থেমে হচ্ছে। কিছুক্ষণ ছলাৎ ছলাৎ, তারপর আর শব্দ নেই, কঠিন নীরবতা। এর কারণ কি? আমাদের চারপাশে অমীমাংসিত সব রহস্য। নদীর নামটাও তো রহস্যের একটা। কে দিয়েছে রায়না নাম? প্রাচীন পৃথিবীতে মানব গোষ্ঠী খণ্ড খণ্ড ভাগ হয়ে নদীর পাশে বসতি করেছে। হঠাৎ কেউ একজন কি সেই নদীকে ব্রহ্মপুত্র নাম দিয়ে দিল? বিশাল এলাকা জুড়ে নদী, সবাই তাকে ডাকছে ব্রহ্মপুত্র নামে। কারণ কি? বটগাছের কথাই ধরা যাক। কে তার প্রথম নাম দিল? সেই নাম কিভাবে ছড়িয়ে পড়ল? এমন তো না, কিছু জায়গায় নাম বটবৃক্ষ, আবার কিছু জায়গায় হুটবৃক্ষ। মিসির আলির মাথায় এলোমেলো চিন্তা একের পর এক আসছে। তার ভালোই লাগছে। নামকরণ রহস্যের সমাধান তাকে করতে হবে না, এই দায়িত্ব কেউ তাকে দেয়নি। রহস্যের প্রতি সামান্য কৌতূহল প্রদর্শন করলেই হবে। মিসির আলি সিগারেট ধরালেন। তার দৃষ্টি এখন পাখিদের কর্মকাণ্ডে। পাখিদের বড় অংশই বক। তারা মাছ ধরায় ব্যস্ত। দুটা মাছরাঙা দেখা যাচ্ছে। মাছরাঙার প্রধান খাদ্য মাছ, তবে তারা মাছ ধরায় আগ্রহী না। তারা বাঁশের খুঁটিতে পাশাপাশি বসে আছে। কিছুক্ষণ পরপর একজন আরেকজনকে দেখছে। মাছরাঙা যে এত সুন্দর পাখি তা আগে তিনি লক্ষ্য করেননি। ক্যামেরা থাকলে অবশ্যই মাছরাঙার ছবি তুলতেন। জায়গাটা নির্জন। নদীর পাড় ধরে লোক চলাচল নেই বললেই হয়। নদীতে অনেকক্ষণ পরপর নৌকার দেখা পাওয়া যাচ্ছে। সবই ইঞ্জিনের নৌকা। দ্রুত বিদায় হয়ে যাচ্ছে। গ্রাম বাংলার স্লথ জীবনের সমাপ্তি ঘটেছে। মিসির আলি চায়ের ফ্ল্যাক্স বের করার জন্যে কাপড়ের ঝুলি খুললেন। আয়না মেয়েটা শুধু যে ফ্লাক্স ভর্তি চা দিয়েছে তা না, এক প্যাকেট বিস্কিট দিয়েছে। বিস্কিটের নাম এনার্জি। সাদা কাগজ এবং বল পয়েন্ট দিয়েছে। সে কি ভেবেছে মিসির আলি লেখক মানুষ? র্যাগজিনে বাঁধানো একটা ডায়েরিও দেখা যাচ্ছে। মিসির আলি কৌতূহলী হয়ে ডায়েরি খুললেন। যা সন্দেহ করেছিলেন তাই, তার ছাত্রের লেখা ডায়েরি। সে তার স্ত্রী আয়না সম্পর্কে লিখেছে। চমৎকার কোনো জায়গায় বসে ডায়েরি পড়া যায় না। ডায়েরি বা গল্পের বই পড়ার অর্থ প্রসারিত দৃষ্টিকে গুটিয়ে নিয়ে আসা। ডায়েরি পড়ার চেয়ে মিসির আলি অনেক বেশি আগ্রহ বোধ করছেন মাছরাঙা পাখিটার গতিবিধি লক্ষ্য করাই। এর নাম মাছরাঙা কেন হলো? মাছ খেয়ে সে রাঙা হয়েছে এই জন্যে? তাহলে তো বকের নাম হওয়া উচিত ছিল মাছ সাদা, কারণ মাছ খেয়ে সে ধবধবে সাদা হয়েছে। মিসির আলির চিন্তায় বাধা পড়ল। দুটি মাছরাঙাই হঠাৎ উড়ে গেছে। তাদের উড়ে যাওয়ার পেছনেও ব্যাখ্যা আছে। গ্রামের এক তরুণী মেয়ে নদীতে স্নান করতে এসেছে। সে হয়তো ভেবেছে আশেপাশে তাকে লক্ষ্য করার মতো কেউ নেই, অর্ধনগ্ন হওয়া যেতে পারে। মিসির আলি খাতা খুলে চোখ সরিয়ে নিলেন। মেয়েটি স্নান শেষ না হওয়া পর্যন্ত তার ছাত্রের লেখাপড়ায় একটি শোভন কর্ম। আমার বিয়ে হয় 23শে শ্রাবণ। ইংরেজি তারিখটা মনে থাকে না, বাংলাটা মনে থাকে, কারণ রবীন্দ্রনাথের মৃত্যুর পরের দিনটাই আমার বিয়ের তারিখ। স্ত্রীর নাম কুলসুম। বিয়ের আগে আমি তাকে দেখিনি, দেখার তেমন কৌতূহলও বোধ করিনি। আমার দূর সম্পর্কের এক মামা বিয়ে ঠিক করে দেন।
গ্রামের স্কুলের হেডমাস্টার সাহেবের মেয়ে, বিএ পাশ করেছে, বিয়েতে ফার্স্ট ডিভিশন পেয়েছে। মেয়েটির এই যোগ্যতাই আমার কাছে যথেষ্ট মনে হয়েছে। গ্রামের এক কলেজ থেকে ফার্স্ট ডিভিশন পেয়ে গ্র্যাজুয়েট হওয়া সহজ কথা না। মামা মেয়েটির ছবি দেখিয়েছেন। মেয়েটি সুশ্রী, বোচা নাক, তবে তাতে খারাপ দেখাচ্ছিল না। মামা বললেন মেয়েটির গাত্রবর্ণ উজ্জ্বল শ্যামলা। আমি ধরেই নিলাম মেয়ে কালো। বিয়ের পাত্রের গায়ের রং কালো হলে তাকে উজ্জ্বল শ্যামলা বলাটাই শিষ্টাচার। আমি আমার হবু স্ত্রীর গায়ের রং বা চেহারা নিয়ে মাথা ঘামালাম না। তার প্রধান কারণ পাত্র হিসেবে আমি নিচের দিকে। আমার বাবা মা নেই, বাড়িঘর নেই, চাকরিটাই সম্বল। বাংলাদেশের কোনো বাবা মা এতিম ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিতে আগ্রহী না। তারা চান মেয়ে যেন থাকে শ্বশুর শাশুড়ির আদরে ও প্রশ্রয়ে, যদিও বেশিরভাগ ক্ষেত্রে সেরকম ঘটে না। 23শে শ্রাবণ সোমবার সন্ধ্যায় আমার বিয়ে হলো। ঠিক হলো মেয়ে বাবার বাড়িতেই থাকবে। কলেজ থেকে কোয়ার্টার পাওয়ার পর মেয়ে উঠিয়ে নেওয়া হবে। বাসরের আয়োজন হলো মেয়ের বাবার বাড়িতে। বাড়িটা সুন্দর, দোতলা পাকা দালান। যে ঘরে বাসর সাজানো হলো সে ঘরটা বেশ বড়। পাশে রেলিং দেয়া বারান্দা। বারান্দায় দাঁড়ালে নদী দেখা যায়। নদীর নাম রায়না। বিয়ে পড়ানো শেষ হওয়ার পর কিছু মেয়েলি আচার আছে। একই গ্লাসে শরবত খাওয়া, আয়নার মুখ দেখা ইত্যাদি। সব আচারই পালন করা হলো। শুধু আয়নার মুখ দেখার অংশটা বাদ গেল। আমাকে জানানো হলো মেয়ে আয়নায় মুখ দেখবে না, কারণ সে খুব আয়না ভয় পায়। আমার সামান্য খটকা লাগলো। মেয়ে আয়না ভয় পাবে কেন? সে সিজিওফ্রেনিক না তো? কিছু সিজিওফ্রেনিক নিজের মুখোমুখি হতে ভয় পায় বলে আয়নার সামনে দাঁড়াতে পারে না। তাদের মনোবিশ্লেষণের একটা পর্যায়ে বড় বড় আয়নার সামনে দাঁড় করানো হয়। নিজের মুখোমুখি হওয়াতে অভ্যস্ত করার চেষ্টা করা হয়। এই বিষয়ে আমার শিক্ষক মিসির আলী সাহেবের একটি পেপার আছে, নাম মাইন্ড মিরর গেম। কুলসুমের সঙ্গে আমার প্রথম দেখা হলো বাসর রাতে। আমার এক বৃদ্ধা নানি শাশুড়ি তাকে নিয়ে এলেন। গ্রামের বৃদ্ধারা অশ্লীল কথা বলতে পছন্দ করে, এই বৃদ্ধাও তার ব্যতিক্রম না। তিনি ধাক্কা দিয়ে কুলসুমকে আমার গায়ে ফেলে দিয়ে নির্বিকার ভঙ্গিতে বললেন, জামাই জিনিস দিয়া গেলাম, শাড়ি ব্লাউজ খুইলা দেখা নেও সব ঠিকঠাক আছে কিনা। এই বাক্যটির পর তিনি আরও কুৎসিত বাক্য বললেন। সেই বাক্যটি লেখা সম্ভব না। ঘেন্নায় আমার শরীর প্রায় জমে গেল। আমি আমার স্ত্রীর দিকে লজ্জায় তাকাতেও পারছিলাম না। না জানি মেয়েটা কি মনে করছে। নানি শাশুড়ি ঘর থেকে বের হওয়া মাত্র কুলসুম মাথায় ঘোমটা সরিয়ে স্পষ্ট এবং শুদ্ধ ভাষায় বলল, তুমি নানিজানের কথায় কিছু মনে করো না। গ্রামের এক বৃদ্ধার কাছ থেকে সুরুচি আশা করা যায় না। আমি হতভম্ব হয়ে কুলসুমের দিকে তাকালাম। হতভম্ব হবার প্রধান কারণ, আমি আমার সমগ্র জীবনে এত রূপবতী মেয়ে দেখিনি। নিখুঁত সৌন্দর্য সম্ভবত একেই বলে। হেলেন অফ ট্রয়, কুইন অফ সেবা, ক্লিওপাট্রা, এরা কেউ এই মেয়েটির চেয়েও সুন্দর তা হতেই পারে না। আমি নিজে অজান্তেই বললাম, ও মাই গড, কি দেখছি। কুলসুম বলল, আমাকে দেখছো, আর কি দেখবে। আমি এখন খানিকটা অস্বস্তি নিয়ে কুলসুমকে দেখছি। কোনো হিসাবই মিলছে না। গ্রামে বড় হয়ে একটা মেয়ে আগ বাড়িয়ে বিয়ের রাতে স্বামীর সঙ্গে তুমি তুমি করে কথা বলা শুরু করবে না। চোখে চোখ রেখে স্বাভাবিকভাবে বসে থাকবে না। সারাক্ষণ জড়সড় হয়ে থাকার কথা। আমার চিন্তা ভাবনা সব কেমন এলোমেলো হয়ে গেল। কি বলবো বুঝতে পারলাম না। কুলসুম বলল, তোমার গরম লাগছে না? আমি তখন প্রবল ঘোরে, গরম শীতের কোনো অনুভূতি নেই। তারপরে বললাম, কিছুক্ষণের মধ্যেই ঝুম বৃষ্টি নামবে, এমন ঠান্ডা লাগবে যে রীতিমতো শীত করবে। আমি বললাম, কুলসুম বলল, বৃষ্টি নামলে আমরা বারান্দায় বসে বৃষ্টি দেখব। আমি বললাম, আচ্ছা। আমাদের এই বারান্দা থেকে নদী দেখা যায়। নদীর নামটা সুন্দর। তোমাকে কি নদীটার নামটা বলেছে? আমি বললাম, বলেছিল, এখন ভুলে গেছি। নদীর নাম রায়না। আমি বললাম, ও আচ্ছা, রায়না। কুলসুম বলল, রায়নার সঙ্গে কিসের মিল বলো তো? আমি বললাম, জানি না। কুলসুম বলল, আয়না। রায়না, আয়না। আমার ডাকনাম কিন্তু আয়না। তাই নাকি? আমি প্রায় অপলকেই তাকিয়ে আছি আয়না নামের মেয়েটির দিকে। সে সহজ স্বাভাবিক ভঙ্গিতে কথা বলে যাচ্ছে, কথা শুনছি। বারবার মনে হচ্ছে এই মেয়েটির প্রতিটি কথার অন্য কোনো ব্যাখ্যা আছে।
ব্যাখ্যা ধরতে পারছি না। মাথার ভেতর আয়না এবং রায়না ঘুরপাক খাচ্ছে। নদীর নাম রায়না, সেই নদীতে স্নান করে অবাক মেয়ে আয়না। আমি অস্বস্তি বোধ করতে শুরু করেছি। ছড়া, কবিতা এসব কখনো আমার মাথায় আসে না। তাহলে ছড়া তৈরি করছি কেন? সমস্যাটা কি? আয়না হাসিমুখে বলল, দেখো দেখো, বৃষ্টি নেমেছে। ঘরের পর্দা কাঁপছে, জানলা দিয়ে ঠান্ডা বাতাস আসছে, জানালার লাগোয়া কদম গাছের পাতায় বৃষ্টির শব্দ। আয়না বলল, চলো বারান্দায় বসি। সে এসে হাত ধরে আমাকে দাঁড় করালো। আমার ঘোর আরও প্রবল হলো। বারান্দা অন্ধকার, মাঝে মাঝে বিদ্যুৎও চমকাচ্ছে। তার নীল আলোয় চারদিক স্পষ্ট হয়ে আবার অন্ধকার হয়ে যাচ্ছে। আমরা দুজন পাশাপাশি দুটা বেতের চেয়ারে বসে আছি। আমার রীতিমতো শীত লাগছে। আয়না একটা চাদর এনে আমার গায়ে দিয়েছে। বাইরে ঠান্ডা, চাদরের নিচে আরামদায়ক উষ্ণতা। আয়না বলল, তোমার কি ঘুম পাচ্ছে? আয়না বলল, ঘুম পেলে ঘুমাও। সারাদিন নানান ধকল গেছে, তুমি ক্লান্ত হয়ে আছো, ঘুম পাবারই কথা। তুমি আরাম করে ঘুমাও তো, রেস্ট নাও, আমি ডেকে দেব। আচ্ছা। আমি গভীর ঘুমে তলিয়ে গেলাম। আমার ঘুম ভাঙল পরদিন ভোরে। আয়না আমাকে ডেকে তুলল, তার হাতে চায়ের কাপ। আমি প্রচণ্ড ধাক্কা খেলাম, কারণ আমার সামনে যে আয়না দাঁড়িয়ে আছে সে রাতের আয়না না, সাধারণ বাঙালি এক তরুণী। গায়ের রং শ্যামলা, বোচা নাক। আমি প্রচণ্ড দ্বিধার মধ্যে পড়লাম। গত রাতে যে আয়নাকে দেখেছি সে সত্যি, না এখন যে আয়না আমার সামনে দাঁড়িয়ে আছে সে সত্যি? আমি কি কোনো মানসিক সমস্যার ভেতর দিয়ে যাচ্ছি? সিজিওফ্রেনিক রোগীর মতো হ্যালুসিনেশন হচ্ছে? আয়না বলল, তুমি পানি দিয়ে কুলি করে চা খাবে নাকি বাসি মুখে চা খাবে? আমি জবাব দিলাম না। আয়নার হাত থেকে চায়ের কাপ নিলাম। আয়না বলল, ঠিক আছে, বাসি মুখেই চা খাও, তারপর হাত মুখ ধুয়ে নিচে যাও। বাবা নাস্তা নিয়ে তোমার জন্য অপেক্ষা করছেন। বেলা কিন্তু অনেক হয়েছে, 9:30 বাজে। নাস্তার টেবিলে আয়নার বাবা চিন্তিত গলায় বললেন, তোমার কি শরীর খারাপ করেছে নাকি? আমি বললাম, না, রাতে ভালো গরম পড়েছিল, গরমে মনে হয় ঘুমাতে পারো নাই। আমি বললাম, বৃষ্টি নামার পর সব ঠান্ডা, আরাম করে ঘুমিয়েছি। উনি অবাক হয়ে বললেন, বৃষ্টি মানে? বৃষ্টি হয় নাই তো। আমি অবাক হয়ে বললাম, বৃষ্টি হয় নাই? তিনি আমার শাশুড়িকে ডেকে বললেন, জামাই কি বলে শোনো, কাল রাতে নাকি বৃষ্টি হয়েছে। আমার শাশুড়ি বললেন, হপন দেখেছে। এই পর্যন্ত পড়েই মিসির আলি খাতা বন্ধ করলেন। গ্রামের মেয়েটির স্নান শেষ হয়েছে, সে চলে গেছে। মাছরাঙা পাখি ফিরে এসেছে, সে বসেছে ঠিক আগের জায়গায়। ডাইনিং টেবিলে কে কোনো চেয়ারে বসবে সেটা যেমন ঠিক করা থাকে, পাখিদের ক্ষেত্রেও হয়তো তাই। আমি বসবো এই খুঁটিতে, তুমি বসবে ওইটাই। মিসির আলি সাহেব, আপনি এখানে? আপনার সন্ধানে সমস্ত অঞ্চল চষে ফেলেছি, মাইক ঘোষণা দিব কিনা চিন্তায় আছি, আর আপনি এইখানে বসা? বটগাছ হলো সাপের আড্ডা, চলে আসেন চলে আসেন। তরিকুল ইসলাম উদ্বিগ্ন গলায় স্বর বের করলেন। মিসির আলি বললেন, শীতকালে সাপ থাকে না, সব হাইবারনেশনে চলে যায়, শীত নিদ্রা। তরিকুল ইসলাম বললেন, পুরানা নিয়মকানুন এখন নাই, অনেক সাপ আছে শীতকালেও জেগে থাকে। আসেন তো ভাই, চিতল মাছ চলে এসেছে, আপনাকে না দেখায় কাটতেও পারছি না। চিতল মাছ কাটতে সময় লাগে না, কিন্তু কাটাকুটি বিরাট হাঙ্গামা। বটগাছের গুঁড়িতে বসে করছিলেন কি? দৃশ্য দেখছিলাম। দৃশ্য দেখার কি আছে এখানে? কিছুই নাই। আদমরা এক নদী, নদীর পাড় ঘেঁষে যে হাঁটবেন সেই উপায় নাই, সবাই নদীর পাড়ে হাগে। গ্রামের মানুষদের এমনই মেন্টালিটি, বাড়িতে স্যানিটারি পায়খানা করে দিলেও হাঁকতে হাসবে নদীর পাড়ে। মিসির আলি বললেন, এই প্রসঙ্গটা থাক, আসুন অন্য কোনো প্রসঙ্গ নিয়ে আলাপ করি। কি প্রসঙ্গ? আপনার জামাইকে নিয়ে কথা বলুন। বাড়িতে যেতে যেতে আপনার জামাইয়ের কথা শুনি। সে কেমন ছেলে? ভালো। শুধু ভালো বললে কম বলা হবে, অত্যধিক ভালো। আয়নার সঙ্গে তার বনিবনা হয় নাই, তারপরেও সে সবসময় আমার খোঁজ খবর করে। গত ঈদে আমাকে সিল্কের পাঞ্জাবি দিয়েছে, তার শাশুড়ির জন্যে লাল পেরে কাতান শাড়ি। ভালো তো। আমের সিজনে 2 ঝুড়ি আম আনবেই, রাজশাহীর আম। 1 ঝুড়ি খিরসাপাতি আর 1 ঝুড়ি ল্যাংড়া। আয়নার সঙ্গে বনিবনা হলো না কেন? ছেলের কোনো দোষ নাই, মেয়েটির সমস্যা। মাথা খারাপ মেয়ে, কোনো কারণ ছাড়া 2 দিন 3 দিন দরজা বন্ধ করে বসে থাকে। ডাক্তার দেখিয়েছিলেন? তরিকুল ইসলাম বললেন,
ডাক্তার কবিরাজ কিছু করতে পারবে না রে ভাই, মূল বিষয় হচ্ছে খারাপ বাতাস। জানি সায়েন্স এইসব স্বীকার করবে না, তারপরেও খারাপ বাতাস বলে একটা বিষয় আছে। এই বিষয়ে আপনার মতামত কি? মিসির আলি কিছু বললেন না। তৌহিদুল ইসলাম বললেন, খারাপ বাতাস তৈরি করে খারাপ জিনভূত। তাবিজ কবজ দিয়ে জিনভূত তাড়ানো যায়, কিন্তু খারাপ বাতাস তাড়ানো যায় না, এইটাই সমস্যা। মিসির আলিকে আয়োজন করে মাছ দেখানো হলো। গজফিতা আনা হয়েছিল, গজফিতা দিয়ে মিসির আলিকেই সেই মাছ মাপতে হলো। 3 ফুট 7.5 ইঞ্চি। মিসির আলি মাছ মাপামাপি করেছেন, সেই দৃশ্যের ছবি তোলা হলো মোবাইল টেলিফোনে। একটা ছবি না, একাধিক ছবি। মিসির আলি হতাশ বোধ করলেও যন্ত্রণা সহ্য করে গেলেন। মোবাইল ফোনের সঙ্গে ক্যামেরা যুক্ত হয়ে বিরাট সমস্যা হয়েছে। সবাই ফটোগ্রাফার। বাংলাদেশে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা 1 কোটি। এর অর্থ 1 কোটি ফটোগ্রাফার ক্যামেরা হাতে ঘুরছে। তৌহিদুল ইসলাম বললেন, ভাই সাহেব, আমার ধারণা 5-10 বছরের মধ্যে এমন ক্যামেরা বার হবে যা দিয়ে ভূত প্রেতের ছবি তোলা যাবে। যারা এইসব বিশ্বাস করে না তাদের গালে পড়বে থাপ্পড়। ঠিক বলেছি কিনা বলুন? মিসির আলি বললেন, সেরকম ক্যামেরা আবিষ্কার হলে অবিশ্বাসীরা বড় ধরনের ধাক্কা অবশ্যই খাবে। আপনি কি অবিশ্বাসী? জি। তরিকুল ইসলাম বললেন, আচ্ছা যান, আমি আপনাকে ভূত দেখাবো, কথা দিলাম। ভূত দেখাবেন? অবশ্যই দেখাবো। আমার লাগবে বড় সাইজের গজার মাছ। সেই মাছ আগুনে পুড়ে জঙ্গলে ভোগ দিতে হবে। সব ধরনের ভূত প্রেতের প্রিয় খাদ্য হচ্ছে গজার মাছ। খড়ের আগুনে আধা পুড়া গজার মাছ। আর পেতনিগুলির প্রিয় খাদ্য ইলিশ মাছ ভাজি। আপনি আগামী শনিবার পর্যন্ত থাকুন, আমি প্রেত দেখাই দিব। শনি মঙ্গলবার ছাড়া এদের দেখা পাওয়া কঠিন। মিসির আলি ভোজন রসিক মানুষ না, কিন্তু চিতল মাছের পেটি আগ্রহী করে খেলেন। পোলাওয়ের চালের সুগন্ধি ভাত, প্রচুর ধনেপাতা দেয়া মাছের পেটি, বাটি ভর্তি চিতল মাছের গাদা দিয়ে বানানো কোপ্তা। পেটি খাবার সঙ্গে সঙ্গে একটা করে কোপ্তা মুখে দিয়ে চিবোতে হয়। খাবার তদারকি করছেন হেডমাস্টার সাহেবের স্ত্রী। আয়নাকে আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না। মিসির আলি বললেন, আয়না কোথায়? হেডমাস্টার বললেন, মাছ রান্না হচ্ছে তো, ও দোতলা থেকে নামবে না, মাছের গন্ধ সহ্য করতে পারে না। মিসির আলি বললেন, আমাদের নবীজিও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাছের গন্ধ সহ্য করতে পারতেন না। তিনি কখনো মাছ খাননি। একবার ইয়েমেনে তাকে মাছ খেতে দেওয়া হয়েছিল, দুর্গন্ধ বলে তিনি সরিয়ে রেখেছিলেন। হেডমাস্টার বললেন, জানতাম না তো। এই জ্ঞান হেডমাস্টার সাহেবকে তেমন অভিভূত করতে পারল না। তিনি শুরু করলেন ভূতের গল্প। বুঝলেন ভাই সাহেব, আমি নিজের চোখে ভূত দেখেছি 2 বছর আগে, চৈত্র মাসে। ঘটনাটা বলবো? বলুন শুনি। আপনি যে ঘরে ঘুমান সেই ঘরে আমি এবং আমার স্ত্রী শুয়েছি। হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘর অন্ধকার, কিন্তু ক্যারাম খেলার আওয়াজ আসছে। ক্যারাম? জি ক্যারাম। বড় একটা ক্যারাম বোর্ড কিনেছিলাম। আমার স্ত্রী ক্যারাম খেলতে পছন্দ করেন, তার জন্যেই কেনা। সেই ক্যারামে কেউ ক্যারাম খেলছে। ঘটাস ঘটাস শব্দে স্ট্রাইকার মারছে, গুটি গর্তে পড়ছে। আমি টর্চ ফেলে দেখি ক্যারাম বোর্ডে মেঝেতে বিছানো, গুটি বোর্ডে ছড়ানো। ঘরে কেউ নেই, দরজা ভেতর থেকে বন্ধ। একদিনই শুনেছেন আর শোনেননি? জি না, ওই ঘরে থাকাই ছেড়ে দিলাম। মিসির আলি বললেন, ক্যারাম বোর্ডটা কি আছে না সেটাও ফেলে দিয়েছেন? ক্যারাম বোর্ড আছে। ক্যারাম বোর্ড ফেলবো কেন? আপনার ঘরেই আছে। রাতে ঘুম ভাঙলে একটু খেয়াল রাখবেন। ক্যারাম খেলার শব্দ শুনলেও শুনতে পারেন, তবে ভয় পাবেন না। যেসব ভূতপ্রেত মানুষের বাড়িতে থাকতে আসে তারা সাধারণত নিরীহ হয়, এদের ভয় পাওয়ার কিছু নেই। অবশ্য প্রোটেকশন নেওয়া আছে। আপনার তোষকের নিচে মোজা ভর্তি সরিষা আর 2টা রসুন রাখা আছে। সরিষা এবং রসুন যেখানে থাকে সেখানে ভূত আসে না। কারণ কি? রসুন আর সরিষার ঝাঁজ তারা সহ্য করতে পারে না। ভূত প্রেতের স্মেল সেন্স খুবই ডেভেলপড। রাতে কি খাবেন বলেন? রাতে কিছু খাবো না রে ভাই। অসম্ভব কথা বললেন। রাতে খাবেন না মানে? রাজহাঁস কখনো খেয়েছেন? রাজহাঁস খাওয়াই। এত সুন্দর একটা প্রাণী, তাকে কেটে কুটে খেয়ে ফেলবো? আমি এর মধ্যে নেই। হেডমাস্টার বিরক্ত গলায় বললেন, আপনি তো ছাতু খাওয়া হিন্দু সাধুর মতো কথা বলছেন। আপনি হিন্দু সাধু না, আপনি গরু খাওয়া মুসলমান। রাজহাঁস খেতেই হবে। মিসির আলি হতাশ গলায় বললেন, ঠিক আছে, রাজহাঁস খাবো। মিসির আলিকে রক্ষা করলো তার দুর্বল পাকস্থলী। চিতল মাছে পেটি দুর্বল স্টমাক সহ্য করল না। সন্ধ্যার দিকে কয়েকবার বমি করে তিনি নেতিয়ে পড়লেন।
রাজহাঁস না খেয়ে রাতে ঘুমোতে গেলেন। তাকে কিছু খেতে হবে না, এই আনন্দেই তিনি অভিভূত। আধশোয়া হয়ে লেপ গায়ে বিছানায় শুয়ে থাকতে ভালো লাগছে। কদম ফুলের হালকা সুবাস নাকে আসছে। তিনি ঠিক করলেন শীতকালে ফুল ফুটে এমন কদমের চারার খোঁজ করবেন। ঢাকায় যে বাড়িতে থাকেন তার সামনে ফাঁকা জায়গা আছে, কদমের চারা সেখানে পুঁতে দেবেন। মাজেদ নামের ৯-১০ বছরের একটা ছেলেকে দেয়া হয়েছে গা হাত পা টিপে তাকে আরাম দেবার জন্য। মিসির আলি তাকে সে সুযোগ দেননি। একটা মানুষ তার গা ছানাছানি করবে, এই চিন্তাই তার কাছে অরুচিকর। মনে হচ্ছে মাজেদকে নির্দেশ দেওয়া হয়েছে তার ঘরে কম্বল পেতে ঘুমানোর জন্য। সে খাটের দক্ষিণ দিকে মহানন্দে বিছানা করছে। মিসির আলি বললেন, মাজেদ, তুমি স্কুলে যাও? যে না স্যার। যাও না কেন? মাস্টার ভালো না, পিটন দেয়। লেখাপড়া শিখতে ইচ্ছে করে না? যে না। বড় হয়ে কি করবে? ক্ষেতের কাজ? খলিফার কাজ শিখব, সদরে দোকান দিব। তোমার বংশে খলিফা আছে? আমার বড় মামা খলিফা, নাম সবুর মিয়া, সবেই ডাকে সবুর খলিফা। আমার ঘরে তোমাকে না ঘুমালেও চলবে, আমার শরীর সেরে গেছে। আমারে আপনার লগে ঘুমাতে বলছে, না ঘুমাইলে পিটন দিবে। কে পিটন দিবে? হেড স্যার। তাহলে ঘুমাও। খাওয়া দাওয়া হয়েছে? যে, রাজহাঁসের সালুন দিয়া খাইছি। রাজহাঁসের স্যালুন শুনে পেটে আরেক দফা মোচড় দিচ্ছিল। মিসির আলি সেটা সামলালেন। মাঝেদিন নাক ডাকার আওয়াজ পাওয়া যাচ্ছে। বালিশে মাথা ছোঁয়ানো মাত্র ঘুমিয়ে পড়ার সৌভাগ্য তার নেই। তাকে অনেক রাত পর্যন্ত জেগে থাকতে হবে। বইপত্র তেমন নিয়ে আসেননি, নিশে যাপন কঠিন হবে। মিসির আলি ছাত্রের লেখা ডায়েরি হাতে নিলেন। আয়না মেয়েটির বিষয়ে আরও কিছু জানা যাক। আজ সারাদিনে একবারও তার সঙ্গে দেখা হয়নি। মাছের আষ্টে গন্ধে কাতর এই মেয়ে কি শুয়ে পড়েছে, নাকি সেও নিশে যাপন করছে? মিসির আলি ডায়েরি খুললেন। আয়নাকে তার বাবা মার কাছে রেখে আমি চলে এলাম। টিচার্সদের মেসে থাকি, ক্লাস নেই, প্রাইভেট টিউশন করি, কোনো কিছুতেই মন বসে না। আমি আয়নাকে একটা মোবাইল টেলিফোন কিনে দিয়েছিলাম। টেলিফোন সে ব্যবহার করে না। আমি যতবার টেলিফোন করি তার সেট বন্ধ পাই। আয়নাকে প্রতি সপ্তাহে একটা করে চিঠি দেই, সে চিঠিরও জবাব দেয় না। 1 মাসের মাথায় আমি কোয়ার্টার পেয়ে গেলাম। 3 কামরার ঘর, বারান্দা আছে, দক্ষিণমুখী জানালা, প্রচুর বাতাস। আয়নাকে এখন নিজের কাছে এনে রাখার আর বাধা নেই। ঘর সাজানোর কিছু আসবাবপত্র কিনলাম, খাট, ড্রেসিং টেবিল, আলনা, হাঁড়ি পাতিল কিনলাম না, আয়নাকে সঙ্গে নিয়ে কিনবো। ঘর সাজানোর জিনিসপত্র কিনতে মেয়েরা সবসময় আনন্দ পায়, তবে আয়না আর 10টা মেয়ের মতো না। সে আলাদা এবং প্রবলভাবেই আলাদা। সে কি আগ্রহ নিয়ে হাঁড়ি কুড়ি কিনতে যাবে? এক রাতের ঘটনা। আমি রেস্টুরেন্ট থেকে খেয়ে এসে ঘুমানোর আয়োজন করছি। মুষলধারে বৃষ্টি পড়ছে, কারেন্ট চলে গেছে, ঘর অন্ধকার। মোমবাতি জ্বালিয়েছি, বাতাসে মোমবাতি নিভু নিভু করছে। আমি দরজা জানালা বন্ধ করে বাতাস আটকালাম, আর তখন মোবাইল টেলিফোন বেজে উঠল। হ্যালো, কে? আমি আয়না। কেমন আছো আয়না? ভালো না। ভালো না কেন? জানি না। আমি তোমাকে অনেকগুলো চিঠি পাঠিয়েছি, তুমি পেয়েছো? হ্যাঁ। পড়েছো? না। পড়নি কেন? ভালো লাগে না। ভালো না লাগলে পড়ার দরকার নেই। এই শোনো, আমি কোয়ার্টার পেয়েছি, সিমসাম সুন্দর বাসা, বড় বারান্দা, দক্ষিণ দিকে বারান্দা তো প্রচুর বাতাস। তোমার ঘরে কি আয়না আছে? অবশ্যই আছে, আয়না থাকবে না কেন? কয়টা আয়না? তোমার জন্য একটা ড্রেসিং টেবিল কিনেছি, সেখানে আয়না আছে, বাথরুমে আয়না আছে, আর একটা যেন কোথায় আছে, ও আচ্ছা, বেসিনের সঙ্গে। তুমি একটা আয়নার সামনে দাঁড়াও তো। কেন? আছে একটা ব্যাপার, আয়নার সামনে দাঁড়াও। এই বলেই আয়না টেলিফোন লাইন কেটে দিল। আমি চেষ্টা করেও তাকে ধরতে পারলাম না। সে মোবাইল সেট বন্ধ করে দিয়েছে। আমি ড্রেসিং টেবিলে আয়নার সামনে দাঁড়ালাম। চমকে দেখি আয়নায় আমার স্ত্রীকে দেখা যাচ্ছে। তার পরনে শাড়ি, ঘোমটা দেয়া, মুখ হাসি হাসি। সে এখন আছে অতি রূপবতী রূপে, তার আশেপাশে কিছুই নেই। প্রথমে ভাবলাম বিকট চিৎকার দেই, সেই ভাবনা স্থায়ী হলো না। বিকট চিৎকার কেন দেব? আয়নায় যাকে দেখা যাচ্ছে সে আমার স্ত্রী। কেন এরকম দেখছি তার কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। আমার কাছে না থাকলেও ব্যাখ্যা থাকতে হবে।
আমার শিক্ষক মিসির আলী সবসময় বলতেন, সব মানুষই জীবনের কোনো না কোনো সময় অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হয়। তখন সে যুক্তির সিঁড়ি থেকে সরে দাঁড়ায়, নিজেকে সমর্পণ করে রহস্যময়তার কাছে। এই কাজটি কখনো করা যাবে না। আমাদের এগোতে হবে যুক্তির কঠিন পথে। মনে রাখতে হবে, প্রকৃতি দাঁড়িয়ে আছে যুক্তির উপর। যুক্তি নেই তো প্রকৃতিও নেই। মিসির আলি স্যার আমার কাছে অতি মানব। তার কথা অবশ্যই অভ্রান্ত, কিন্তু আমি আয়নায় কি দেখছি? আমি আয়নার ভেতরে আয়না মেয়েটিকে বললাম, তুমি এখানে কি করছো? আয়না হাসল, মাথা সামান্য কাত করলো। আমি বললাম, আমি তোমার ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না, আমাকে একটু বুঝাও। আয়না নাসূচক মাথা নাড়ল। তুমি আমাকে চরম অনিশ্চয়তার মধ্যে ফেলেছ। এটা তুমি করতে পারো না। ইউ মাস্ট স্পিক আউট। আয়না কথা বলা শুরু করলো। সমস্যা একটাই, আমি তার কোনো কথা শুনতে পাচ্ছি না। তার ঠোঁট নড়ছে, কিন্তু আমি কিছু শুনছি না। ভয়াবহ অবস্থা। আমি মোমবাতি হাতে বাথরুমের আয়নার কাছে গেলাম। সেই আয়নার ভেতরে আমার স্ত্রী বসে আছে, কথা বলছে, কিন্তু আমি কিছুই শুনছি না। মিসির আলীকে ডায়েরি পড়া বন্ধ রাখতে হলো, কারণ ঘরের ভেতর খটাস খটাস শব্দ হচ্ছে। কে যেন ক্যারাম খেলছে। মাঝেদের নাক ডাকার আওয়াজ আসছে। সে খেলছে না এটা বোঝা যায়। তাহলে কে? মিষ্টি গন্ধ পাওয়া যাচ্ছে, কদম ফুলের গন্ধ না, কড়া গন্ধ। মিসির আলী ইচ্ছে করলে উঁচু হয়ে খাটের ওপাশে কি হচ্ছে তা দেখতে পারেন। তিনি তা করলেন না। ডায়েরি বন্ধ করে শুয়ে পড়লেন। খটাস খটাস শব্দ হতেই থাকলো। মিসির আলী চোখ বন্ধ করলেন। খটাস খটাস শব্দ থেমে গেল। কড়া মিষ্টি গন্ধটাও আর পাওয়া যাচ্ছে না। মিসির আলী ঘুমিয়ে পড়লেন। তার তৃপ্তির ঘুম হলো।